আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে পড়িয়েছিলাম নগর বিপ্লব সম্পর্কে একটা টপিক। তো সেই নগর বিপ্লব সম্পর্কে যে টপিকটা পড়িয়েছিলাম সেখানে আমি নগর বিপ্লবের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। আর সেখানে কিছু আলোচনা করিনি। আমি বলেছিলাম যে নগর বিপ্লব কী এবং নগর বিপ্লবের কারণ এবং তার ফলাফল আমি কিন্তু এটার একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমি আজকের যে ভিডিওটা আমি আলোচনা করতে চলেছি, এই ভিডিওতে কিন্তু আমি নব্যপ্রস্তর যুগের বিপ্লবের কারণ এবং নব্যপ্রস্তর যুগের বিপ্লবের ফলাফল এই দুটো বিষয়কে নিয়েই কিন্তু আমি আলোচনা করতে চলেছি। কারণ এবং ফলাফল দুটো তোমরা একসঙ্গে একটা নোট বানাবে 10 নাম্বারের। কারণ 5 নাম্বার করবে আর ফলাফল 5 নাম্বার করবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের দুটো কাজ হবে, একটা হচ্ছে কারণ 5 আর ফলাফল 5। ভূমিকাটা তোমরা আগের কোয়েশ্চেন থেকে বা তোমরা নব্যপ্রস্তর বিপ্লব কাকে বলে, নগর বিপ্লব কাকে বলে, এই নগর বিপ্লব কাকে বলে এই সংজ্ঞাটা একটা নিজের মতো করে বানিয়ে নিই, তারপরে তোমরা পরপর লিখতে আরম্ভ করবে। চলো কথা না বাড়িয়ে আমি আজকে শুরু করছি আমাদের নতুন টপিক, নগর বিপ্লবের কারণ এবং ফলাফল। ঠিক আছে, নগর বিপ্লব। আমি নগর বিপ্লব শুরু করার আগে আমি দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। একটা প্রসঙ্গ হচ্ছে এই যে নগর বিপ্লবটা কোন সময় ঘটেছে, আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে নগর বিপ্লব ঘটার পিছনে তার আগের যুগের কি ভূমিকা রয়েছে। আমি সেটা আলোচনা করার পর তারপরে নগর বিপ্লব সম্পর্কে আমি আলোচনা করব। এটা হচ্ছে আমার প্রথম বিষয়। আচ্ছা, নগর বিপ্লব ভালো করে মনে করে দেখো। আমি প্রথম দিন নগর বিপ্লবের বৈশিষ্ট্যটা আলোচনা করতে গিয়ে আমি সেখানে একটা জিনিস দেখিয়েছিলাম যে নগর বিপ্লবটা কোন যুগে ঘটেছে বা কোন সময় ঘটেছে। সেখানে আমি দেখিয়েছিলাম যে নগর বিপ্লব কিন্তু ঘটেছিল কোন যুগে না, প্রায় ঐতিহাসিক যুগে। তার আগে কোন যুগ ছিল না, প্রাক ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগের 2-3টে পার্টের মধ্যে লাস্ট পার্ট হচ্ছে নব্যপ্রস্তর যুগ। অর্থাৎ নব্যপ্রস্তর যুগ শেষ হওয়ার পর প্রায় ঐতিহাসিক যুগ শুরু হয়, আর প্রায় ঐতিহাসিক যুগে নগর সভ্যতার বিকাশ ঘটে। এই বিষয়টা আমি এখন এই কারণে আলোচনা করলাম, কারণ এখন যে বিষয়টা আমি বলতে যাব বা যে বিষয়টা বোঝাতে যাব, সেই বিষয়টা বলতে গিয়ে কিন্তু এই বিষয়টা তোমাদের বারবার আসতে হবে নব্যপ্রস্তর যুগ। কারণ সবসময় জেনে রাখবে নগর বিপ্লব যেটা প্রায় ঐতিহাসিক যুগে ঘটেছিল, এর যে প্রেক্ষাপট, এর প্রেক্ষাপটটা কোন যুগে ছিল, এর প্রেক্ষাপটটা ছিল তার আগের যুগে এই টাইমটায়। কারণ প্রাক ঐতিহাসিক যুগে 3টে পর্বের মধ্যে শেষ পর্ব হচ্ছে নব্যপ্রস্তর যুগ, আর এই নব্যপ্রস্তর যুগের মধ্যেই লুকিয়ে আছে প্রায় ঐতিহাসিক যুগে নগর সভ্যতার বিকাশের পুরো ঘটনাটা। ওকে, তাহলে এই বিষয়টা আমি উল্লেখ করে দিলাম। এর বিষয়টা উল্লেখ করার পর এবার আমি আস্তে আস্তে আগাতে থাকবো। দেখো, যদি আমরা নগর বিপ্লব আলোচনা করতে যাই, আমি কি বললাম যে নগর বিপ্লবের কারণ কিন্তু কোথায় লুকিয়ে আছে না, নগর বিপ্লবের কারণ লুকিয়ে আছে কিন্তু কোন যুগে না, নব্যপ্রস্তর যুগে। ঠিক আছে, তাহলে নব্যপ্রস্তর যুগে নগর বিপ্লবের কারণটা কিন্তু লুকিয়ে আছে। যদি আমরা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো দেখি, সেখানে আমরা ভালো করে আমি বুঝিয়েছিলাম, পুরো বিষয়টা বুঝিয়েছিলাম যে প্রাচীন প্রস্তর যুগ, যেটা আমরা প্রাচীন প্রস্তর যুগ বলছি, সেই প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলো ছিল কি না, আকার এবং আয়তনে বড়। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো আকার এবং আয়তনে ছোট হয়, এবং নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো কি হয় না, আরো ছোট হয়ে যায় এবং ছুচালো হয়। সেগুলো দিয়ে পশুর চামড়া ভেদ করা বা পশুকে শিকার করা খুব সুবিধা হতো। এটা কি না, এটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের বা হাতিয়ারের বৈশিষ্ট্য। তবে আমি কি বললাম যে নগর বিপ্লবের যে প্রেক্ষাপট সেটা কোথায় রয়েছে না, তার আগের যুগ কোন যুগ, নব্যপ্রস্তর যুগে রয়েছে। তাই যদি হয় নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো কেমন ছিল না, নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো ছিল মসৃণ। তাহলে আমি শুরু করলাম নগর বিপ্লবের প্রেক্ষাপট, আমি পয়েন্ট দিয়ে করবো। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমার নব্যপ্রস্তর বিপ্লব। তাহলে 1 নম্বর পয়েন্ট, নগর বিপ্লব ঘটানোর পিছনে নব্যপ্রস্তর বিপ্লব, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাহলে আমি প্রথম পয়েন্ট কি আলোচনা করছি না, নগর বিপ্লব সংগঠনের পশ্চাতে নব্যপ্রস্তর বিপ্লব কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এখানে আমরা কি দেখবো না, নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো ছিল কি বললাম না, মসৃণ। সেগুলো ঘষে খুইয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে
পশু শিকার করা হতো। তাহলে এগুলো মসৃণ ছিল এবং ধারালো ছিল। যখন মানুষ মসৃণ এবং ধারালো অস্ত্র ব্যবহার করতে থাকে তখন শুধু এই অস্ত্র দিয়ে মানুষ শিকার করতো না, শিকার করার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ এই অস্ত্র দিয়ে জঙ্গল পরিষ্কার করত এবং জমি কর্ষণ করত। এবং জমি কর্ষণ করে যখনই জমিকে কর্ষণ করতে শুরু করলো তখন মানুষের কৃষিকাজ বৃদ্ধি পেল। মানে কৃষি জমি আগে অল্প স্বল্প যেটুকু ফাঁকা জমি ছিল সেটুকু জমি চাষ করা হতো, কিন্তু যখন এই ধারালো অস্ত্রের আবিষ্কার ঘটলো তার ফলে কি হলো, জঙ্গল কেটে কৃষি জমি তৈরি করা হলো। তারপরে কৃষি জমির পরিমাণ যখনই বৃদ্ধি পেল কৃষি বিপ্লব দেখা দিল। তাহলে পুরো শিডিউলটা কি না, নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো কিরকম ছিল না, মসৃণ ছিল। এই মসৃণ হাতিয়ারগুলো দিয়ে কি করা হতো না, শিকার করা হতো। শিকারের সঙ্গে সঙ্গে আর কি করা হতো না, এই অস্ত্র দিয়ে পরবর্তীকালে জঙ্গল পরিষ্কার করা হলো। যখনই জঙ্গল পরিষ্কার করা হলো তখনই কি হলো, তখনই কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পেল। আমি একদম সুন্দর করে বলছি, কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পেল। আর যখনই কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পেল তখনই কৃষিক্ষেত্রে বিপ্লব দেখা দিল। তাহলে আমরা দেখতে পেলাম না, নব্যপ্রস্তর যুগ কিন্তু কৃষি বিপ্লব সংগঠনের পশ্চাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবার যখনই কৃষিক্ষেত্রে বিপ্লব নিল, এতদিন মানুষ খাদ্য সংগ্রাহক ছিল। খাদ্য সংগ্রহ মানে কি না, জঙ্গলে গিয়ে পশু শিকার করে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল গাছের শেকড় সেগুলো খুঁজে এনে তারা খেত। তাহলে এটা কি বলা হতো, এটাকে বলা হচ্ছে সংগ্রাহক, খাদ্য সংগ্রাহক। কিন্তু এই সময় যেহেতু কৃষি বিপ্লব ঘটে গেল, মানুষ কৃষি উৎপাদন শুরু করে দিয়েছে, তাহলে মানুষ কিন্তু এরপর থেকে সংগ্রাহকের পরিবর্তে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হলো। তাহলে মানুষের যাযাবর জীবন পরিত্যাগ হলো আর মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো। যখনই মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো তখনই বসত বাড়ি গড়ে উঠলো এবং তারপরে আস্তে আস্তে সেই বাড়িগুলো আস্তে আস্তে নগরের রূপ ধারণ করলো। তাহলে পুরো বিষয়টা গল্প করে দিলাম। তাহলে কি বললাম না, এখানে কৃষি বিপ্লব ঘটলো। আর কি বললাম যে এখানে মানুষ প্রথমে ছিল কি, প্রথমে ছিল খাদ্য সংগ্রাহক। সেখান থেকে হয়ে গেল কি না, মানুষ খাদ্য উৎপাদনকারী। যখনই খাদ্য উৎপাদন শুরু করলো মানুষ তার যাযাবর জীবনটা কি করলো না, যাযাবর জীবন পরিত্যাগ করলো। ওকে, তাই মানুষ যখনই খাদ্য উৎপাদন শুরু করলো মানুষ তখন যাযাবর জীবন পরিত্যাগ করলো এবং যাযাবর জীবন পরিত্যাগ করে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো। আর স্থায়ী বসবাস শুরু করার পরে নগর জীবনের উদ্ভব ঘটলো। পুরো প্রক্রিয়াটা আমি লিখে দিয়েছি সুন্দর করে, একদম মানে নোটস বানানোর মতো করে একদম সুন্দর করে পুরো প্রক্রিয়া লিখে দিয়েছি। উপর থেকে আমি উপরটা বলে দিয়েছি। তাহলে মানুষ প্রথমে খাদ্য সংগ্রাহক ছিল, গয়রা ফলে একা হয় একা ক, মানুষ প্রথম সংগ্রাহক ছিল, সেখানে কৃষিকাজের ফলে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হলো। আর খাদ্য উৎপাদনকারীতে পরিণত হওয়ার পর মানুষের যাযাবর জীবন পরিত্যাগ করলো, মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো এবং সেই স্থায়ীভাবে বসবাস পরবর্তীকালে নগর বিপ্লবের রূপ নিল। এবার দেখো সমস্ত বৈশিষ্ট্যগুলো, হাতিয়ার মসৃণ, নবপ্রস্তর যুগের বিপ্লব। শিকার জীবন থেকে জঙ্গল পরিষ্কার, নবপ্রস্তর যুগের ঘটেছিল। কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করে কৃষি বিপ্লব, নবপ্রস্তর যুগে ঘটেছিল। মানুষ খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদনকারী, নবপ্রস্তর যুগে ঘটেছিল। তাহলে সমস্ত যে বিষয়গুলো ঘটছে সেগুলো কোন সময় ঘটছে, নব্যপ্রস্তর যুগে ঘটছে। আর এই নব্যপ্রস্তর যুগে ঘটার কারণেই সেই সময় কি হলো না, নব্যপ্রস্তর যুগের বিপ্লব আস্তে আস্তে আমাদের ব্রোঞ্জ যুগে দেখা যাচ্ছে কি না, প্রাগৈতিহাসিক যুগে নগরের বিপ্লব ঘটালো। তাহলে প্রথম পয়েন্টটা আমি আলোচনা করলাম, নব্যপ্রস্তর যুগের বিপ্লব, যে বিপ্লব ঘটেছিল সেই বিপ্লব কিন্তু কিসে বিপ্লব না, এখানে বলা হচ্ছে কৃষি উৎপাদন ক্ষেত্রে বিপ্লব আর মানুষের স্থায়ী জীবনযাপন, এই দুটো জিনিস মানুষকে নগর সভ্যতার উদ্ভবে সাহায্য করেছিল। এটা প্রথম পয়েন্ট। আশা করছি এটা সবাই বুঝতে পেরেছে। আমার মনে হয় যে কারো এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা নেই। যদি বুঝতে অসুবিধা থাকে সে যেরকম বলে থাকি ব্যাকে যাবি, ব্যাকে গিয়ে আবার স্লো মোশনে দেখে নিবি। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট আমি আলোচনা করবো। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম না, নব্যপ্রস্তর যুগের বিপ্লব। এরপর নেক্সট পয়েন্ট হবে কি, উন্নত কৃষি প্রযুক্তি। আমি পয়েন্টটাকে লিখে নিই। 2 নম্বর, উন্নত কৃষি প্রযুক্তি। ওকে, আচ্ছা এই উন্নত কৃষি প্রযুক্তি কিভাবে নগর বিপ্লব ঘটালো আমি প্রথমে বলে দিই।
যদি আমরা প্রস্তর যুগে ফিরে যাই, প্রস্তর যুগে ফিরে গেলাম কি দেখবো, প্রস্তর যুগ মানে কি, প্রস্তর যুগ মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পাথর দিয়ে নির্মাণ করা হতো। তাহলে যদি প্রস্তর যুগে ফিরে যাই তাহলে সব কিছু পাথর। এবার যখন প্রস্তর যুগে যখন মানুষ চাষবাস করতো, অল্প স্বল্প জমিতে চাষবাস করতো, তখন মানুষ কি ব্যবহার করতো না, মানুষ ব্যবহার করতো পাথরের লাঙলের ফলা এবং পাথরের কাস্তে। তাহলে এই যে পাথরের লাঙলের ফলা এবং পাথরের কাস্তে দিয়ে মানুষ যে পরিমাণ জমি চাষ করতো, যখন ধাতুর যুগ এলো, ধাতুর যুগ মানে কোন যুগ বললাম না, প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগে যখন মানুষ তামা প্রথম ব্যবহার শুরু করলো এবং তামার আবিষ্কার ঘটলো, এর ফলে কি দেখা গেল যে মানুষ তামার তৈরি লাঙলের ফলা তৈরি করলো, তামার তৈরি কাস্তে তৈরি করলো, তামার বিভিন্ন ধরনের চাষের সরঞ্জাম ইনস্ট্রুমেন্ট তৈরি করলো। তাহলে এইগুলো তৈরি করতে কিন্তু একটা উন্নত কৃষি প্রযুক্তির দরকার। প্রযুক্তি মানে এখানে সায়েন্স টেকনোলজি সেরকম নয়, যে সময় কথা বলছি সেই সময় প্রযুক্তি মানে এইগুলোই। কিরকমগুলো, ধরো আগে প্রথমে ধরো কি বললাম না, পাথরের ফলা ছিল, সেই ফলাটা পাথরের ফলা তৈরি করতে গেলে পিছন দিকটা বেশ মোটা রাখতে হতো, মোটা রেখে তারপরে এরকম সরু খাইটা করা হতো যাতে মাটিটা এখানটা খুলে খুলে উঠে যায়। কিন্তু এই জায়গাটা মোটা হওয়ার কারণে মাটিটা বেশি উঠতো না। এবার যখন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে লাঙলের ফলা এলো, তখন কি হবে, তামার ফলা এলো, তখন তামার ফলাটা কি হলো, সরু করে দেওয়া হলো। দেখো এর যে দৈর্ঘ্য কেন, দুটো দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য দেখো। পাথরের ফোড়া যদি এরকম করতে দিই ভেঙে যাবে, তামার ফোড়া যদি ধাতু ওটা সরু করলে কি হবে, ভাঙবে কম। এই যে ফলায় চাষ, তার যে চাপটা না, ওটা টানার ক্ষেত্রে যে প্রেশারটা লাগবে, মানুষ দেখতে পাচ্ছে যদি এই জিনিসটা সরু করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রেশারটা কম হবে, কিন্তু তার পরিবর্তে কিন্তু পাথরের সরু করে করা ভেঙে যাবে। তখন তারা যখন তামা দিয়ে যখন তৈরি করতে শিখলো, তখন তাদের মধ্যে একটা প্রযুক্তি এলো, এটা কৃষিক্ষেত্রে প্রযুক্তি, তাই একে কৃষি প্রযুক্তি বলা হচ্ছে। প্রযুক্তি আবিষ্কারের ফলে মানুষ বিভিন্ন যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট তৈরি করার ক্ষেত্রে তাদের প্রযুক্তিকে কাজে লাগালো। আমি কাস্তে যদি কথা বলি, কাস্তে কিরকম দেখতে হয়, নর্মালি একটা হাতল থাকে, যদি আমি এদিকে ধরি এবং এরকম বাঁকানো থাকে। আমার বক্তব্য হচ্ছে কাস্তে কিন্তু প্রথমে এরকম সোজা থাকতো, সোজা এবং সোজা থাকতো, এখানে পাথরের কাস্তে হালকা থাকতো, সেখানে কাটা হতো। মানুষ দেখতে কি, যখন পাথরকে তো বাঁকাতে পারবে না, পাথরকে বাঁকাতে গেলে অনেক বড় টেকনোলজি দরকার, সে অনেক কিছু মেশিন দরকার, ক্ষয় করতে হবে, ফলে তখনকার কাজগুলো সোজা হতো। কিন্তু পরবর্তীকালে যখন মানুষ ধাতু তৈরি করলো, তখন দেখবে যখন বাঁকিয়ে দেওয়া হয়, তাহলে কাটার সময় যখন টানবো আমরা এখান রেখে যখন টানবো, কেটে এখানে যাওয়ার পর কেটে যাবে। মানে আমি বলতে চাইছি প্রত্যেকটা কৃষি যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে একটা সুবিধা অসুবিধার ব্যাপার থাকে। কিরকম সুবিধা অসুবিধা, একটা ইনস্ট্রুমেন্টকে আরো ভালো ব্যবহারযোগ্য করতে গেলে একটা প্রযুক্তির প্রয়োজন হয়। ফলে এই সময় দেখা যাচ্ছে যখন কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আরো বেশি উৎপাদনের জন্য কৃষিক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছিল সেগুলোর ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর প্রযুক্তির ব্যবহার করার ফলে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটছে। কৃষির সঙ্গে সঙ্গে ছোট ছোট কারিগরি শিল্পেরও বিকাশ ঘটছে। কৃষি ব্যবস্থার উন্নতি, কারিগরি শিল্পের বিকাশ, এই দুটো জিনিস একত্রিত হওয়ার পর আস্তে আস্তে নগরের উত্থান ঘটছে। ফলে দেখা যাচ্ছে কি, নগরের বিপ্লব। তাহলে এক কথায় বলতে গেলে যে নব্যপ্রস্তর যুগে যে কৃষিক্ষেত্রে পরিবর্তন এসেছিল, সেই কৃষিক্ষেত্রে পরিবর্তনের ফলে কৃষি সরঞ্জাম বা কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রেও পরিবর্তন দেখা দিচ্ছে। কিরকম পরিবর্তন, আগে পাথরের ছিল সবকিছু, যখন তামার ব্যবহার শুরু হলো তখন কি হলো, আস্তে আস্তে প্রত্যেকটা যন্ত্রপাতির মধ্যে পরিবর্তন এলো। ব্যবহারের সুবিধার্থে যন্ত্রপাতিগুলো নিজেদের মতো করে তৈরি করা শুরু হলো। এই যে নিজেদের মতো করে তৈরি করা শুরু, এই ক্ষেত্রে যে নতুন পদ্ধতির প্রয়োগ, সেটা কি বলা হচ্ছে কি না, প্রযুক্তিগত প্রয়োগ। কৃষিক্ষেত্রে মানে উন্নত কৃষি প্রযুক্তি নগর বিপ্লবের সূচনা করেছিল। হলো আমরা নেক্সট পয়েন্ট যাচ্ছি, বাঁধ নির্মাণ এবং জলসেচ। কি পয়েন্ট, বাঁধ নির্মাণ ও জলসেচ। ওকে, তাহলে 3 নম্বর পয়েন্টে কি বললাম, বাঁধ নির্মাণ এবং জলসেচ। দেখো এখানে একটা জিনিস ভালো করে বোঝো তোমরা, ধরো কৃষির যখন সম্প্রসারণ ঘটছে, কৃষি ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটছে, আমাদের যে ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে সময় বৃষ্টি হয় না, আবার অসময়ে প্রচুর বৃষ্টিপাত হয়।
যে পরিমাণ কৃষিতে জল দরকার সেই জলটাকে যদি আমরা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করে তাকে যথাসমান যতটুকু জল দরকার ততটুকু প্রয়োগ না করি, আবার খরার কারণে কৃষি নষ্ট হতে পারে, আবার অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে কৃষি কি বলবো মানে কৃষিজ ফসল নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যখন কৃষির সম্প্রসারণ ঘটছে তখন দুটো জিনিস প্রয়োজন হচ্ছে। এক, যখন অতিরিক্ত বৃষ্টি বা জল আসবে, বন্যা আসবে, তখন সেটাকে প্রতিরোধ করতে হবে। আবার যখন বৃষ্টিপাত হবে না তখন কি করতে হবে, তখন জল সেচের ব্যবস্থা করতে হবে। তাহলে কৃষির জন্য দুটো জিনিস প্রয়োজন। কি কি প্রয়োজন? একটা হচ্ছে বাঁধ নির্মাণ আর একটা জলসেচ। এটা একদম 100%। তাহলে কৃষির প্রসারের জন্য বাঁধ নির্মাণ এবং বন্যা প্রতিরোধ অত্যন্ত দরকার হয়ে পড়েছিল। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যে সময় কথা বলছি প্রাগৈতিহাসিক বা তাম্র ব্রোঞ্জ যুগ বলো বা ব্রোঞ্জ যুগ বলো বা তাম্র প্রস্তর যুগ বলো, এই সময় যে যে শিল্পগুলোর বিকাশ ঘটেছিল সেগুলো সব বেশিরভাগ ক্ষেত্রে নদীর তীরবর্তী অঞ্চলে ঘটেছিল। বেশিরভাগ সভ্যতা, তাহলে বেশিরভাগ সভ্যতা যেগুলো গড়ে উঠছে, আমি আবার বলছি না, ব্রোঞ্জ যুগে যেসব সভ্যতাগুলোর বিকাশ ঘটেছিল সেই সব সভ্যতাগুলো বেশিরভাগ গড়ে উঠেছিল কোথায়? না, নদীর তীরবর্তী অঞ্চলে। তাহলে নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠার কারণে মানুষ কেন গড়ে তুলেছিল? দুটো কারণে। একটা হচ্ছে নদীর জলটাকে ব্যবহার করবে এবং নদী পথকে তারা ব্যবহার করবে, কিন্তু এর তো ব্যাড দিকও ছিল, খারাপ দিকও ছিল। কি খারাপ দিক ছিল? না, নদীর তীরবর্তী অঞ্চলে হওয়ার কারণে মাঝে মাঝে বন্যা হয়ে যেত, মুছে দিই, নদীর তীরবর্তী অঞ্চলে হওয়ার কারণে মাঝে মাঝে বন্যা হয়ে যেত। কিন্তু যখন খরা চলতো তখন যদি নদীর জলকে ব্যবহার করা যায় তাহলে এই খরা থেকে মানুষ মুক্তি পাবে। এই কারণে মানুষ নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করত। কিন্তু খরা থেকে মুক্তি পাওয়ার জন্য নদীর জলটা তো কৃষি জমিতে দিতে হবে, তার জন্য জলসেচ ব্যবস্থার প্রয়োজন। আর কি প্রয়োজন? বাঁধ নির্মাণ। ভালো করে বল, জলসেচ মানে এখন আমরা পাম্প লাগে, আমি দুটো শব্দ ইউজ করলাম। কি কি? না, বাঁধ নির্মাণ এবং জলসেচ। তাহলে জলসেচ এবং বাঁধ নির্মাণটা কেন প্রয়োজন হলো বললাম। এবার আমি দেখাবো যে এই জলসেচ এবং এই বাঁধ নির্মাণ, এই দুটো ব্যবস্থা কিভাবে নগরের উত্থান ঘটাচ্ছে। ভালো করে দেখ, একটা বাঁধ নির্মাণ করতে গেলে প্রচুর শ্রমিকের দরকার হয়। একটা যে কোনো বাঁধ নির্মাণ করতে গেলে মাটিটাকে তুলে বাঁধে ফেলা, বাঁধ থেকে সেটাকে একটা বড় প্রাচীরের মতো তৈরি করা, একটা প্রচুর লেবারের দরকার হয়। এবার এই বাঁধ নির্মাণ করতে গেলে তাহলে প্রথমে কি বললাম না, এই বাঁধ নির্মাণ করতে গেলে প্রচুর শ্রমিক, আমি শ্রমিক লিখছি, এই প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। আবার জলসেচ করতে গেলে, জলসেচ মানে এই তো নয় যে বালতি করে 2 বালতি জল নিয়ে গেলাম। জলসেচ করা মানে কিন্তু খাল কাটা হতে পারে। খাল কাটা মানে নদী থেকে শুরু করে ক্যানেল কেটে এনে কৃষি জমির মধ্য দিয়ে সেই ক্যানেলগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এবার ওই ক্যানেল থেকে জল তুলে দেওয়া হচ্ছে। তাহলে এই যে এত বড় ক্যানেল নদী থেকে পুরো মাঠ জুড়ে, যে মানে কিরকম বলো তো, তোমরা যদি ছবি দেখো দেখবে এইটা নদী, ধরো এইটা নদী, এই নদীতে যে ক্যানেলগুলো এরকম জমি বরাবর 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 এরকম এরকম হয়ে গেছে, চারদিকে চলে গেছে। কি না, জল নদী থেকে আসতো, নদী থেকে জল আসতো, জল আসার পর এই ক্যানেল দিয়ে যেত এবং এই পাশাপাশি জমিগুলো জল সেচ। তাহলে এই যে ক্যানেলগুলো খোলার জন্য অনেক লেবারের প্রয়োজন ছিল। তাহলে লেবার মেনলি, আমার বক্তব্য হচ্ছে যে বাঁধ নির্মাণ এবং জলসেচ এই দুটো বিষয়ের জন্য শ্রমিক দরকার, প্রচুর শ্রমিক এবং প্রচুর লেবারের দরকার। তাহলে এই যে প্রচুর শ্রমিক বা প্রচুর লেবারের দরকার, এই লেবার যখনই অত্যাধিক লেবার আসছে তখন কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরা এসে বসবাস করছে কেন না, এখানে বাঁধ নির্মাণ এবং জলসেচের জন্য লোক দরকার। ফলে একটা অঞ্চলে প্রচুর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা ভালোভাবে জানি যে কোনো নগর গড়ে ওঠার ক্ষেত্রে তার সবচেয়ে প্রধান এবং মৌলিক উপাদান হচ্ছে কি না, সেখানকার জনসংখ্যা বৃদ্ধি পাওয়া। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেলে তবে একটা নগরের সমৃদ্ধি এবং নগরের উত্থান ঘটে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গা বা বেশ কিছু স্থান সেখানে বাঁধ নির্মাণ এবং জলসেচের প্রয়োজনে প্রচুর শ্রমিকের আগমন ঘটছে এবং ফলে সেখানে শ্রমিকের বা লেবারের বা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে নগরের বা সেটা নগরের আকার ধারণ করছে। প্রচুর গরম, পাখাটা চালালে আওয়াজ হচ্ছে। আগের মানে পড়াতে গিয়েও সেম কষ্টটাই হয়েছে আমার। দেখা যাক। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমার মনে হয় বোঝা গেছে। যদি বুঝতে না পারো তোমরা পরে আমাকে কমেন্ট করো যে স্যার আমি বুঝতে পারিনি, 1 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট, সেটা আমাকে জানাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি উদ্বৃত্ত উৎপাদন। মানে
চার হস্য দয় বয়েরই তয়ে তয়ে উৎপাদন, উদ্বৃত্ত উৎপাদন। উদ্বৃত্ত শব্দের অর্থ হচ্ছে এক্সট্রা, এক্সট্রা উৎপাদন নগর বিপ্লব ঘটাচ্ছে। সেটা কিভাবে ঘটাচ্ছে আমি সেটা দেখাচ্ছি। দেখো, তাহলে আমি কি বললাম যে নব্যপ্রস্তর যুগে কৃষি প্রযুক্তির অগ্রগতি বলো বা জলসেচ বলো বা বাঁধ নির্মাণ বলো বা নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার বলো, এই সবের ফলে কিন্তু দেখা যাচ্ছে কি না আস্তে আস্তে কৃষি বিপ্লব দেখা দিচ্ছে। তাহলে কৃষি বিপ্লব দেখা দিল, আমি সেটা আগেই বলে দিয়েছি, কৃষি বিপ্লব দেখা দিল। কৃষি বিপ্লব যখনই দেখা দেবে তখন কি হবে না উৎপাদন বহু গুণ বৃদ্ধি পাবে। তাহলে কৃষি বিপ্লবের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন বৃদ্ধি হওয়ার ফলে মানুষের মধ্যে পণ্য বিনিময়, যে ঠিক আছে আমার 5 বস্তা ধান দরকার, আমার 15 বস্তা ধান হয়েছে, তাহলে বাকি 10 বস্তা আমি কি করব, যে সময়ের কথা বলছি সেই সময় কিন্তু বিক্রি ব্যবস্থা এরকম তৈরি হয়নি যে মানুষ পণ্য বিক্রি করতো। তখন মানুষের এক্সেসটা মানুষ বিনিময় করতো, তুমি দুটো আমাকে ধান দাও, আমি তোমাকে দুটো হাঁড়ি দেবো। তাহলে প্রথম দিকে কিন্তু উৎপাদন বৃদ্ধির ফলে বিনিময় প্রথাটা চালু হয়েছিল। এবার উৎপাদন বৃদ্ধির ফলে কি বললাম না বিনিময় প্রথা চালু হলো। বিনিময় প্রথা চালুর ফলে আস্তে আস্তে যখন মানে স্বনির্ভর অর্থনীতি গড়ে উঠছে, মুদ্রা ব্যবস্থা গড়ে উঠছে, তখন কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। তখন কিসের প্রসার ঘটছে না ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। এবং ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র কি না ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র হচ্ছে বাজার। আর এই বাজারগুলিকে কেন্দ্র করে পরবর্তীকালে নগরের উদ্ভব ঘটছে। তাহলে ভালো করে দেখো, আমি পুরো বিষয়টাকে ছক করে দিলাম। কৃষি বিপ্লব আগে থেকে ঘটছে আমি দেখালাম, কৃষি বিপ্লব ঘটার ফলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেল। যখনই উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যে এক্সেস উৎপাদনটা হচ্ছিল সেই উৎপাদনটা দিয়ে মানুষ বিনিময় শুরু করলো। তুমি দুটো ধান দাও, আমি তোমাকে দুটো গম দেবো, তুমি দুটো চাল দাও, আমি তোমাকে দুটো চাল দেবো। তাহলে এইভাবে শুরু হলো কি বিনিময় প্রথা। আর বিনিময় প্রথা শুরু হওয়ার পরে যখন আস্তে আস্তে বিনিময়টা আরো বৃদ্ধি পাচ্ছে এবং মুদ্রা ব্যবস্থার সৃষ্টি হচ্ছে, ছোট ছোট কড়ি, সোনার নিস্ক, মোনা, আমাদের যে ভারতবর্ষে বৈদিক যুগে আসে, যখন মুদ্রা ব্যবস্থার সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে না মুদ্রা ব্যবস্থার সৃষ্টি হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। আর ব্যবসা বাণিজ্য করতে গেলে বাজার দরকার, ফলে বাজার গড়ে উঠছে। আর এই বাজারগুলো পরবর্তীকালে নগরের আকার ধারণ করছে। ফলে দেখা যাচ্ছে কি নগর বিপ্লব। ক্লিয়ার? ছোট্ট ছোট্ট করে পয়েন্ট আলোচনা করছি। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল উদ্বৃত্ত উৎপাদন। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা কি আলোচনা করব না জনসংখ্যা বৃদ্ধি, পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধি। ওকে, তাহলে জনসংখ্যা বৃদ্ধি পয়েন্টটা কি মেইনলি এখানে দেখা যাচ্ছে যে নগরায়নের সবচেয়ে প্রধান প্রেরণা ছিল, প্রধান উৎস ছিল জনসংখ্যা বৃদ্ধি। একদম নগরায়নের প্রধান প্রেরণা ছিল বা প্রধান উৎস ছিল কি বললাম জনসংখ্যা বৃদ্ধি। ভালো করে লক্ষ্য করে দেখ, বেশিরভাগ নগরগুলো কোথায় গড়ে উঠেছে না নদীর তীরবর্তী অঞ্চলে। নদীর তীরবর্তী অঞ্চলে বেশিরভাগ নগর গড়ে উঠেছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির মূল পয়েন্ট আমি কি দেখালাম, বেশিরভাগ সভ্যতা কোথায় গড়ে উঠেছে না বেশিরভাগ সভ্যতা গড়ে উঠেছে নদীর তীরবর্তী অঞ্চলে। নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠার একটাই উদ্দেশ্য ছিল না কৃষিকাজ করা, কৃষিকাজের জল ঠিকঠাক পাওয়া। তাহলে কৃষিকাজ করতে হবে, তাহলে মানুষ স্থায়ীভাবে কৃষিকাজ শুরু করলো। এবার কৃষিকাজের ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন, যেমন প্রথম বলেছিলাম জলসেচ প্রয়োজন, তারপরে দ্বিতীয় কি বলেছিলাম কৃষি রোপণ প্রয়োজন, তারপরে ফসল কাটা প্রয়োজন, আর ফসল ঝাড়াই প্রয়োজন। তাহলে হাতটা খুব বাজে গেল। তাহলে আমি কি বললাম কৃষিকাজের সঙ্গে যে কাজগুলো যুক্ত, যেমন জলসেচ করতে হবে, বীজ বপন করতে হবে, বীজ ঝাড়াই করতে হবে, বীজ মাড়াই করতে হবে। তাহলে এই সব জিনিস করার জন্য কি দরকার, এই সব জিনিস করার জন্য প্রচুর লোকের দরকার, প্রচুর পরিমাণ মানুষের দরকার। তখন আস্তে 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 কি হচ্ছে না কৃষির প্রয়োজনে কি হচ্ছে কোনো 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 অঞ্চল মানে কোনো কোনো যেখানে কৃষি হয়, ধরো এখানে কৃষি হয়, এটা প্রচুর কৃষি জমি, ফলে এর পার্শ্ববর্তী একটা অঞ্চল যেখানে মানুষ বসবাস করছে এখানে কৃষি কাজ করার জন্য। এবার যখনই জনসংখ্যা বৃদ্ধি পাবে, জনসংখ্যা বৃদ্ধি পেলে কোন কোন ক্ষেত্রে ক্রাইসিস দেখা দেয়, একটা খাদ্যের ক্রাইসিস দেখা দেয়। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের ক্রাইসিস দেখা দেয়, খাদ্য ক্রাইসিস দেখা দেয়।
আর কি ক্রাইসিস দেখা যায়? বাসস্থানে ক্রাইসিস দেখা যায়। আর কি প্রয়োজন হয়? যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয়। আর কি প্রয়োজন হয়? ভালো রাস্তাঘাট প্রয়োজন হয়। তাহলে ভালো করে দেখো, আমি পুরো একটার সঙ্গে একটা কিভাবে যুক্ত, একটা ঘটনার সঙ্গে একটা ঘটনা কিভাবে যুক্ত হয়ে রয়েছে সেটাই বোঝাচ্ছি। তাহলে কি বললাম? জনসংখ্যা বৃদ্ধি পয়েন্ট, নদীর তীরবর্তী অঞ্চলের সভ্যতাগুলোর বিকাশ ঘটছে, সেখানে যেহেতু কৃষিকাজ ভালো হতো, তাহলে কৃষির প্রয়োজনে মানুষের যে জিনিসগুলো দরকার ছিল, এক জলসেচ করতে হতো, দ্বিতীয়ত কৃষির রোপণ করতে হতো, তৃতীয়ত কি বলতাম ফসল কাটা বা ফসল ঝাড়াই করতে হতো, আর কি ছিল, এই জিনিসগুলোর জন্য প্রচুর লোকের প্রয়োজন হতো। ফলে দেখা যাচ্ছে যেসব অঞ্চলে কৃষিকাজ হতো সেই অঞ্চলের আশপাশের অঞ্চলগুলো কিন্তু প্রচুর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আরো কিছু ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে, যেমন কি খাদ্য ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে। খাদ্য ক্রাইসিস মানে খাবারের দরকার, খাবারের যখনই দরকার আরো উৎপাদন আরো বৃদ্ধি পাচ্ছে। আর কি ক্রাইসিস? বাসস্থান, যে মানুষগুলো এখানে এসেছে এটা থাকার ব্যবস্থা করতে হবে, ফলে আরো বাড়ি আরো ঘর। কলকাতা, ধরো 1 কাঠা জায়গার উপর বাড়ি হলে, যদি 1 কাঠা বাড়ির উপর জায়গা বাড়ি হয়, তাহলে সেখানে ধরো 4টে বাড়ি হলে 4টে ঘরে 4জন করে থাকবে, 16 জন থাকবে। যদি এইটা 10 তলা করে দেওয়া হয়, তাহলে 10 × 16 160 জন থাকবে। তাহলে যখন বাড়ি নগরের আকার ধারণ করবে, 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা বা আরো, তখনই কিন্তু হবে অল্প জায়গার মধ্যে অনেক মানুষ থাকতে পারবে। এটা হচ্ছে নগরের মূল বৈশিষ্ট্য। তাহলে পুরো পয়েন্টটা আমার মনে হয় সবাই বোধগম্য হয়েছে এবং সবাই বুঝতেও পেরেছে। দেখি রে, বুঝতে পারিস তো? যখন পড়াচ্ছি, এই যে টাইম যে পড়াচ্ছি, তখন তোরা বোধহয় ঘুমাচ্ছিস। জানি না ঘড়ি কাঁটায় কটা বাজে এখন, হতে পারে অনেক রাত্রি হয়েছে, সামথিং 11টা 11:30 তো বাজবেই। চলো নেক্সট। আমি লাইভ করাতে পারছি না, কারণ আমার চ্যানেলে লাইভটা একটু সমস্যা হয়েছে। তো যারা এই চ্যানেলে আছে বা যারা এই ভিডিও দেখবে তাদেরকে আমি বলে দিচ্ছি যে হিস্ট্রি গুরুকুল বলে আমার একটা অন্য চ্যানেল আছে, তারা ওখানেও যেতে পারে। ওখানে আমি কিছু ছোটো ভিডিও দিই বা দিতে শুরু করেছি, যেহেতু এটা লাইভ স্ট্রিম হচ্ছে না। লাইভ স্ট্রিমগুলো ওই চ্যানেলেই করি। আজকে ভিডিও আপলোড করবো বলে আমি জাস্ট এই চ্যানেলটা ইউজ করছি। যারা এই চ্যানেলে ভিডিও দেখবে তারা হিস্ট্রি গুরুকুল যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট পয়েন্ট কি? এবার প্রশাসন এবং রাষ্ট্রের উদ্ভব। প্রশাসন এবং রাষ্ট্রের উদ্ভব, নাম্বার 6। প্রশাসন ও রাষ্ট্রের উদ্ভব, এই পয়েন্টটা একটুখানি ভালো করে মন দিয়ে শুনতে হবে, কারণ সবকিছুর সঙ্গে সবকিছুগুলো যুক্ত, একটার সঙ্গে একটা যুক্ত হওয়ার কারণে এই পয়েন্টটা সমস্ত পয়েন্টগুলোকে জিস্ট করে তৈরি হয়েছে। কি বিষয়টা না, কৃষি ও কারিগরি শিল্প। মানে যখন দেখা যাচ্ছে যে কৃষির বিকাশ ঘটছে বা কারিগরি শিল্পের বিকাশ ঘটছে, তার প্রধান সোর্স কি না, প্রধান সোর্স হচ্ছে শ্রম। কৃষি করতে গেলেও শ্রম দরকার, আবার কোনো শিল্প করতে গেলেও শ্রম দরকার। আর এই শ্রম দেয় কারা না, এই শ্রম দেয় শ্রমজীবী মানুষ। ক্লিয়ার? ভালো করে বুঝবি, বুঝতে পারবি না। তাহলে যে কোনো ক্ষেত্রে কৃষি বলো বা কারিগরি শিল্পের বিকাশই বলো, এই দুটো ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে শ্রম। শ্রমটা দেয় কারা? শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ। তাহলে যখন শ্রমের প্রচুর প্রয়োজন, শ্রমের যদি প্রচুর প্রয়োজন হয়, তাহলে সেখানে প্রচুর শ্রমজীবী মানুষ আসবে। আর যখন একটা এলাকায় প্রচুর মানুষের আগমন ঘটবে, তখনই কিন্তু বিশৃঙ্খলা, তখনই কিন্তু সামাজিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে। আর সেই বিশৃঙ্খলা রোধ করার জন্য নিশ্চয়ই একটা কমিটি বা একটা সংগঠন বা একটা নিয়ন্ত্রক মানে কি, যে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? তাহলে এই সব যখন শ্রমজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, সাধারণ লেবার ক্লাসের সংখ্যা বৃদ্ধি পাবে, সাধারণ নিচু ক্লাসের সংখ্যা বৃদ্ধি পাবে, লেবার বলো, শ্রমজীবী বলো বা দাস বলো, যখন এদের সংখ্যা বৃদ্ধি পাবে তখন কিন্তু সামাজিক ক্ষেত্রে বিশৃঙ্খলা, অনৈক্য সব দেখা দেবে। তাহলে এই সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য একটা নিয়ন্ত্রকের প্রয়োজন। কার প্রয়োজন? এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একটা নিয়ন্ত্রক বলতে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে শাসক শ্রেণীর কথা। অর্থাৎ
কেউ একজন মানে কিছু মানুষকে নিয়ে বলো বা কোনো একজন ব্যক্তিকেই বলো, তাকে নিয়ে একটা পরিকাঠামো তৈরি করা, যে পরিকাঠামো এই শ্রমজীবী মানুষদেরকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এই পরিকাঠামোর ভিত্তিতে কি বললাম, নিয়ন্ত্রক দরকার বা শাসক শ্রেণী দরকার। তাহলে এই শাসক শ্রেণীর প্রয়োজন থেকেই গড়ে উঠলো রাজা, আর রাজা থেকে গড়ে উঠলো কি না রাষ্ট্র। আর এই রাষ্ট্রগুলো পরবর্তীকালে নগরের আকার ধারণ করেছিল। যেমন আমরা গ্রিসের ক্ষেত্রে ভালো করে মনে করে দেখো, নগর রাষ্ট্র, সিটি স্টেট। তাহলে গ্রিসের ইতিহাস এর অনেক পরবর্তীকালে, আমরা অনেক প্রাচীন যুগের কথা বলছি, ওরা তার অনেক পরবর্তীকালে নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। তাহলে নগর রাষ্ট্রের উদ্ভব বা নগরের উদ্ভব কিন্তু এইভাবেই হয়েছিল আস্তে আস্তে। কিসের ভিত্তিতে না, শ্রমজীবী মানুষকে বা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রকের দরকার, সেখান থেকে গড়ে উঠল শাসক শ্রেণী। শাসক শ্রেণী মানে কে, রাজা। আর রাজা যখন সৃষ্টি হলো সেখান থেকে হয়ে গেল রাষ্ট্র, আর রাষ্ট্রগুলো পরবর্তীকালে আস্তে আস্তে নগরের আকার ধারণ করলো। নগর রাষ্ট্রের আকার ধারণ করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি রাষ্ট্র পরবর্তীকালে বিশাল নগরের আকার ধারণ করলো। তখন তো বৃহৎ রাষ্ট্র বলে কিছু ছিল না, তখন ছোট ছোট এলাকা নিজের রাষ্ট্র। ক্লিয়ার? তাহলে এই যে 6টা পয়েন্ট আলোচনা করলাম, কি কি, নবপ্রস্তর বিপ্লব, উন্নত কৃষি প্রযুক্তি, বাঁধ নির্মাণ এবং জলসেচ, উদ্বৃত্ত উৎপাদন ব্যবস্থা, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসন এবং রাষ্ট্র উদ্ভব, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে কি না নগর বিপ্লব ঘটাচ্ছে। তাহলে এইটাকে যতক্ষণ আমি বোঝালাম, এই পুরো বিষয়টাকে তোমরা একটা 5 মার্কসের, তোমরা নগর বিপ্লবের উদ্ভবটাকে একটা 5 মার্কসের নোট করে বানিয়ে নেবে। এরপর বেশি বড় হয়নি, এই 30 মিনিট হয়েছে, একটু আগাই। এরপর আমি আলোচনা করব নগর বিপ্লবের আচ্ছা, আমি এই ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কারণ ভিডিওটা দীর্ঘ করলে কি হবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তোমরা এইটা কিন্তু একটা 5 নাম্বার করবে। ওকে, নগর বিপ্লবের কারণ এবং ফলাফল দুটো মিলিয়ে একটা 10 নাম্বার নোট এসছে, এটা 5 নাম্বার করবে। আমি নেক্সট ভিডিওটায় আমি কি করবো, আর নেক্সট ভিডিওটাতে ফলাফলটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানে স্টপ করলাম।